ধানমন্ডি, জি। আর দেশের বাড়ি হলো বিক্রমপুর, আচ্ছা। মুন্সিগঞ্জ। আমার পিতার নাম কেরামত আলী ভূঁইয়া। উনি পুলিশ সার্ভিসে ছিলেন। 89 জয়েন করছি। হ্যাঁ? আমি বিআইডব্লিউটিসির সচিব ছিলাম 2000 সন থেকে। 2009 আমি ডাইরেক্টর ফাইন্যান্স হিসাবে জয়েন করি। চলতি দায়িত্ব। প্রথমে আমি অতিরিক্ত দায়িত্ব পাই, পরবর্তীতে চলতি দায়িত্ব। 2009 এর ফেব্রুয়ারিতে অতিরিক্ত দায়িত্ব পাই এবং মার্চ মাসে আমি চলতি দায়িত্ব পাই মন্ত্রণালয়ে। ওর পর থেকে প্রায় রিটায়ারমেন্টের আগ পর্যন্ত 23 সনের ডিসেম্বরে রিটায়ার করছি আমি। এই পর্যন্ত ওই এক পোস্টেই চাকরি করে আসছি। মূলত একটি চক্রান্তের শিকার হয়ে আমি নিজেও বুঝতে পারি নাই কেন হবে, কিন্তু হয়ে গেছে। আমি শুরুর থেকে এই কর্পোরেশন 72 সনে সৃষ্টি, পিও 28 রাষ্ট্রপতির অর্ডারে সৃষ্টির পর থেকেই প্রায় 2000 সন পর্যন্ত লসই ছিল, 2 বছর মাঝখানে লাভ করছিল 96 সনে। তো যাই হোক, এই কর্পোরেশনে আমি 2000 সনে সচিব হই। তখন থেকে আল্লাহর রহমতে রিটায়ারমেন্টের আগের বছর পর্যন্ত প্রফিটে ছিল। প্রতি বছর মুনাফা করে করে আল্লাহর রহমতে সরকার একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়। সরকারের লাভ হলে আপনার পিছনে কেন লাগলো? পিছনে হলো, আপনি যদি একটু ভালো কাজ করতে যান অবশ্যই আপনাকে নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে, অন্যায় কাজ বন্ধ রাখতে হবে। বললাম তো যে আমি 2000 সনে সচিব হই। ওই সচিব হয়েছিলাম যখন, তখন ওইটা আমি আপনাকে বলবো। ওইটা পরে সংশোধন হয় 2006-ও মোটামুটি চলে আসতেছিলাম। 9 সনে যখন আমি ডাইরেক্টর ফাইন্যান্স হই, তো স্বাভাবিক আর্থিক দিকটাও দেখা আমার জন্য শক্ত, মানে সুযোগ আসে। এই সুযোগে আমি কর্পোরেশন কিছু নিয়ম কানুন আর একটু শক্ত করেছিলাম। যেরকম আমি জাহাজগুলোতে ভিটিএস লাগাইছিলাম। আমি তেল চুরি বন্ধের জন্য এটা খুব ভালো ভূমিকা রাখতেছিল। পাশাপাশি কর্পোরেশনে একটা ফিক্সড পপুলার সিস্টেম, এটা টেকনিক্যাল ব্যাপার। এই সিস্টেমটাও আমি চালু করছি। পপুলার সিস্টেম আগে কর্পোরেশনের আরিচাতে জলযান প্রায়শ নষ্ট হতো, এবং কি কারণে নষ্ট হতো এটা আমি ফাইন্যান্সের লোক হয়ে আমি এটা ঘাটাঘাটি করে দেখলাম যে ওই প্রপালশন সিস্টেমটা অত্যাধুনিক ছিল, যেটা মুভ করার সময় বালি ঢুকতে দিত। এই এই প্রপালশন সিস্টেম মুভমেন্ট বন্ধ করে আমি ফিক্সড সিস্টেম করলাম। তাও টেকনিক্যাল লোকজন নিয়ে আমি বুদ্ধি পরামর্শ করে করাইছি। আল্লাহর রহমতে এটার পর আরো আয় উন্নতি বাড়ছে। কারণ প্রতিনিয়ত একটা জাহাজ আরিচাতে নষ্ট হলে ওটা আবার ডকয়ার্ডে নারায়ণগঞ্জে আসতে হতো, আবার ওটা ফেরত যেত, সময় নষ্ট, পাশাপাশি পয়সার নষ্ট। আর আপনি জানেন বাংলাদেশে একটা রিপেয়ার মেনটেন্যান্স করতে গেলে সেখানে নানামুখী সুযোগ সন্ধানী লোকজন থাকে। 2 টাকার জিনিস 3 টাকা, এইভাবে ওইভাবে বিভিন্ন, তারা ব্যতিব্যস্ত থাকতো এইসব কাজে, যে মানে দোয়া করতো জাহাজ যেন তাড়াতাড়ি নষ্ট হয় আর রিপেয়ার হয়, আয় ইনকাম হয়, মানে তাদের আয় ইনকাম হয়, কর্পোরেশনের আয় ইনকাম যাতে না হয়। তো এগুলো অনেক দিক দিয়ে আমি অনেক কিছু বন্ধ করছি। আপনি একদিন সময় পেলে আমি ডিটেলস বলতে পারবো। এরকম টেকনিক্যাল অনেক জিনিস যেগুলো আমার দায়িত্ব না, আমি ওগুলোতেও নাক গলাইছি। ফলে হয়েছে কি, কর্পোরেশনের আয় উন্নতি হয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে একটা স্বার্থান্বেষী মহল খুব সোচ্চার হয়ে লাগছিল। কিন্তু এই মহলটা এত শক্তিশালী হয়ে উঠছিল পরে 2009 পর, তারা মন্ত্রণালয়ের ছত্রছায়ায় একটা সহযোগিতা, পৃষ্ঠপোষকতা পেয়েছিল। এই পৃষ্ঠপোষকতায় আমার সর্বনাশ করছে। এবং সত্যি কথা বলতে, আমি একটা 2010-এর দিকে কর্পোরেশনের মাওয়া প্রান্তিকে প্রচুর, 1 বছর তেলের ব্যয় বিগত বছর অপেক্ষা বেশি হয়েছিল। এটা আমি পর্ষদে আনছিলাম, বোর্ড সভায়। এটা আমি যাতে বোর্ড সভায় না আনি, এই জন্য প্রচুর চাপ আসছিল আমার উপর যে স্যার আপনারা এটা দিয়েন না, বোর্ডে দিয়েন না, এটা আমরা দেখি মিনিমাইজ করতে পারি কেন। কিন্তু আমি এটা বোর্ডে দিছিলাম। বোর্ডে দেওয়ার পর এটা ইনকোয়ারি হয়েছিল মন্ত্রণালয় থেকে। ইনকোয়ারি হওয়ার পর দোষী হয়েছিল কেউ কেউ। পরবর্তীতে ওই ইনকোয়ারি বাদ দিয়ে আবার 3 বার ইনকোয়ারি, আবার দোষী হয়েছে, পরে আবার ইনকোয়ারি করে শেষের ইনকোয়ারিতে পরিষ্কার হয়েছে, তারপর ক্লিয়ার হয়েছে। বুঝছেন বিষয়টা? জানতে পারলাম যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়ে আপনাকে জানানো হয়েছিল, এই বিষয়ে কি? এই বিষয়ে তো বলতে গেলে প্রথম থেকে বলতে হয় যে আমাকে একদিক দিয়ে বিএনপি পন্থী হিসাবে আখ্যায়িত করছে, আরেক দিক দিয়ে আমি বিপক্ষী হিসাবে আখ্যায়িত করছে। বঙ্গবন্ধু, আমার নামটা শাহিনুর ভূঁইয়া, আমার নামের শেষে নূর শব্দটা আছে। এই নূর শব্দটা আমার জন্য খুবই ক্ষতিকারক হয়ে গেছিল। এই কারণে বঙ্গবন্ধুর এক খুনি নূর চৌধুরী, তাকে আমার সঙ্গে পেঁচানো হয়েছিল। 1, 2 হলো বঙ্গবন্ধুর আরেক খুনি ক্যাপ্টেন মাজেদ, উনি, আমি কর্পোরেট বিআইডব্লিউটিসিতে সচিব ছিলাম,
আমার থেকে বোধহয় 5-7 বছর আগে উনি সচিব হিসেবে অল্প কয়েক মাস চাকরি করছিল। উনাকে আমি জীবনেও দেখি নাই। তো সেই লোককেও আমার সঙ্গে পেঁচানো হয়েছে। তো সেখানে বঙ্গবন্ধুর খুনি বলে 12-13 সনে কেউ যদি কাউকে আখ্যায়িত করে, তার কি বাংলাদেশে জীবিত থাকার সুযোগ আছে? পিতাকে জানানো হয়েছে, এটা খুব দুঃখজনক কষ্ট। মানে আমি চাকরি করি আপনার এখানে, আমি কেন আমার পিতাকে টেনে আনবেন? আমার পিতা ছিল বাংলাদেশ পুলিশ সার্ভিসে, উনি এসবি এসএস প্রোটেকশন এন্ড প্রোটোকল ছিল। এই পোস্টটা ছিল তখন, আগে এসএসএফ ছিল না, প্রেসিডেন্ট গার্ড মানে প্রেসিডেন্ট সিকিউরিটি যেটা, তখন এসবি খুব বেশি করে মেনটেন করতো, এটা আবার অন্যান্য ডিপার্টমেন্ট করতো। আব্বা ছিল এসএস প্রোটেকশন, ওনার আন্ডারে ছিল এসবি বিভাগের পুরো বাংলাদেশ ব্যাপী সব কেপিআই, ভিআইপি, ইমিগ্রেশন, এয়ারপোর্ট, এগুলো সব ওনার মেনটেন করতে হতো। সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই রাষ্ট্রপতির সিকিউরিটি তার মেনটেন করতে হতো। তো এই হিসাবে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আব্বার একটা সুসম্পর্ক এই কারণে যে আব্বা খুব নামাজি মানুষ ছিলেন, জিয়াউর রহমান সাহেব পছন্দ করতেন এটা। এবং সবচেয়ে দুঃখজনক, কিভাবে একটা ছবি আমার পিতার আপনাকে আমি দেখাবো, এই জিয়াউর রহমানের সঙ্গে ওই নামাজে মিলাদের মধ্যে, মানে এটা মানে আমাকে বিএনপি জামাত বানাইতে খুব সহজ হয়েছে। কিন্তু এইটার সঙ্গে আমার পরিবারের কেউ কোনোদিন আগে রাজনীতি করে নাই। আর আমার পিতা তো সার্ভিসে ছিল, আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার জন্মে কোনোদিন রাজনীতি করিনি। সেখানে আমাকে রাজনৈতিক জানানো হয়েছে। আর বিএনপি বলে হিসাবে বিভিন্ন সময় গল্প শুনে তার প্রতি আমার একটু দুর্বলতা আসছি। সেই হিসেবে জিয়াউর রহমান সাহেবকে পছন্দ করতাম বলে বিএনপি পছন্দ করতাম, খালেদা জিয়া ম্যাডামকে পছন্দ করতাম দেখে বিএনপি পছন্দ। সময় 2013 সন থেকে খালি চিঠিই লিখছি। ওই অ্যাপ্লিকেশন এতগুলি বোধহয় আমার কাছে প্রায় 100-র উপর হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউনিভার্সিটি লিখছি। বিএনপির এখন লিখবো। বিএনপি বর্তমান প্রধানমন্ত্রী বলছি 100 দিন দেখবে, তো 100 দিন পর আমি লেখালেখি করবো। তারা তো এখন ব্যস্ত, তাদেরকে এখন লিখলেও তো সুযোগ কম। তো আপনি তো একটা মামলা করছেন, তো সেই মামলার বিষয়ে যদি আমাদের কিছু বলেন। আমি এটা খুব মানে বলতে সুযোগ দেয় খুশি লাগছে, যদিও মামলার বিষয়ে বাইরে আসা উচিত না, কিন্তু আমার তো জীবনই শেষ সময়, এখনো যদি এটা বাইরে না আসে, ওইখানেও ফয়সালা না হয়, আমি তো খুব কোথায় যাবো? তো যাই হোক, 2013 সনে আমার তো চক্রান্ত করে যেসব কার্যকলাপ হলো, এ ব্যাপারে আমার নিয়োগ কর্তৃপক্ষ পিও 20 রাষ্ট্রপতির অর্ডারে, যেটা সংবিধান সম্মতভাবেই কর্পোরেশনের বোর্ড, সেই বোর্ড আমাকে পদোন্নতি দিছে এবং বোর্ড আবার পরবর্তীতে সংশোধন করে দিছে। এবং এই বোর্ড বারবার চিঠিতে মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে রিপ্লাইও দিছে যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত সন্তোষজনক চাকরি করছি এবং আমার প্রতি অন্যায় হয়েছে, আমি এটার হকদার, সেটাও বলা হয়েছে 13 সনে। বোর্ডের চেয়ারম্যান লেখছে। এইসব লেখার পর যখন মন্ত্রণালয় কোনো দিকে ভ্রুক্ষেপ করে নাই, চাকরিবিধি, তারপর সাংবিধানিক মৌলিক অধিকার, আত্মপক্ষ সমর্থনের কোনো দিকের কোনো আইন না মাইনে যখন একতরফাভাবে অন্যায়, তখন তো স্বাভাবিক কারণে জিয়াউর রহমানের দোষর বিএনপি ইভেন কি জানেন, আমার সম্পর্কে একটা অভিযোগ লেখছে লিখিত, যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে জমা আছে এবং সরকারের বিভিন্ন জায়গায় জমা আছে, পত্রিকায়ও এসেছিল তখন, যে না কালবেলা। তারপর যখন কোনো দিকে কোনো স্কোপ পাচ্ছিলাম না, স্বাভাবিক কারণে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনিও বঙ্গবন্ধুর খুনির রেফারেন্স দিয়ে যদি কাউকে নাম দেয়, উনিও ফিরে তাকাবে না। তো সেই সব চিন্তা করে তখন আমি কোথাও আশ্রয় না পেয়ে আমি মামলা করে দিলাম। মামলা করে দিয়ে 13 সনে আমি মামলা করছি এবং হাইকোর্ট থেকে আমি 17 সনে আমার পক্ষে রায় পাইছি। রায় মানে আমার পক্ষে এই সেন্সে যে এটা ম্যানেজমেন্ট যে কাজটা করছে সেটা সঠিক ছিল, সেই হিসাবে আমাকে 9 সন থেকে এরিয়ার সহ ডাইরেক্টরশিপ কনফার্ম করে দেওয়ার কথা। এবং ওই হিসাবে আমি 9 সনে যদি ওখানকার ডাইরেক্টর কনফার্ম হতাম, 3 বছর পর চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকে। আমি 12 সনে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা অর্জন করতাম এবং আল্লাহ চাইলে আমি 12 সনে পিআইডব্লিউ চেয়ারম্যান হয়ে যেতাম। কিন্তু আমার এই ঝামেলার ফালায় তারা আমার পুরো সার্ভিস কেরিয়ার নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, 13 সনে আমি মামলা করার পর 17 সনে আমার পক্ষে তথা কর্পোরেশনের ম্যানেজমেন্টের কার্যকলাপের উপর পক্ষে রায় পায়। সেই রায় প্রেক্ষিতে কার্যকরী না করে সেটার বিরুদ্ধে আবার অ্যাপিল করলো। আবার অ্যাপিল করে তো তাদের কাছে কোনোই সুযোগ ছিল না,
তারা যে আমার 2000 সনে যে একটা সংশোধনী হলো আমার সচিব পদের পদোন্নতি, সেইটাকে কোনো বিধি নাই বলে উড়াই দিল। কিন্তু প্রকৃতপক্ষে সেটার বিধি আছে, বিধি দেখা দেওয়া আছে। ইভেন কি যেই লিগ্যাল অ্যাডভাইজার মহামান্য আদালতে, সুপ্রিম কোর্টে উপস্থাপন করেছে যে কোনো বিধি নাই, কিন্তু সেই আইন উপদেষ্টাই তার এক নোটে অন্য বিষয়ে লিখতে যায় স্পষ্টভাবে বলছে এই পদোন্নতি সংশোধনের বিধি আছে, এবং বিধি না থাকলেও সিলেকশনের বেলার মতামত বলছে ম্যানেজমেন্ট দিলে সেটাও যুক্তিসঙ্গত। আমারটা ম্যানেজমেন্টও দিছে এবং বিধিতেও আছে। এইটা কিভাবে মিথ্যা কথা বলে সুপ্রিম কোর্টে, এবং প্রধান বিচারপতি সেখানে একটাই ব্যাখ্যা দিচ্ছে যে তার কোনো এটা শাস্তি না, এটা সেই যেহেতু আগে পদোন্নতিতে ভুল হয়েছিল তাকে পুরান আত্মপক্ষ সমর্থনের। তো ফ্যাসিস্ট সরকার তো এখন নাই, তো আপনার মামলার রায় এখন কি? এখন তো বিচারকদের কাছে না, এখনো হয় নাই। আমি ওই 2000 সন থেকে এটা ওঠানোর জন্য চেষ্টা করছি, পরে 24-এর পর অনেক চেষ্টা করছি। সঙ্গত কারণে বাংলাদেশে বিভিন্ন কারণে এগুলো হয় না। যাক, এখন এগুলো লিস্টে আসছে আমারটা। আমি আশা করি বর্তমান বিচারপতিরা এটা সুনজরে দেখবে। আমি তাদের কাছে অন্যায় কোনো আবদার করব না। আমি চাই যে ন্যায্য যেটা সেটাই যেন হয়, মানে আবার যেন ভুলে, বা সাধারণত রিভিউ মামলা দেখা যায় সময় দিতে চায় না, সময় না দিলে অনেক বড় অন্যায় হয়ে যাবে, সেটা যেন না হয়। সময় দিয়ে যদি আমার এটা কোনো অন্যায় পায় ইচ্ছা মতো শাস্তি দেয়, আর অন্যায় না পেলে আমাকে আমার প্রাপ্য অধিকার, সম্মান সবকিছু যেন ফেরত পাই, সেভাবে আমাকে বুঝাই দেওয়া।